স্থবির বেলডাঙ্গায় নতুন দল গঠন করে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতাকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন। তিনি আরও বলেন, মুর্শিদাবাদে তৃণমূলকে জিরো করবেন। পাশাপাশি তিনি কুণাল ঘোষকেও হুঁশিয়ারি দেন। আপনারা জানেন যে গত 4 ডিসেম্বর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল দলের চেয়ারপারসন এবং তার দলের একজন কলকাতার মেয়র, আরবান দপ্তরের মন্ত্রী জনাব ফিয়াদ হাকিমকে দিয়ে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমার রেজিনগরে বাড়ি, আমি কেন বেলডাঙ্গায় মসজিদ বানাতে যাব? তো রেজিনগরে বাড়ি, বেলডাঙ্গায় মসজিদ করা যাবে না। এটা কোন সাংবিধানিক কথা? কোন মুসলিমের কোরআন হাদিসের কথা? ভারতবর্ষের যে কোনো প্রান্তে মুসলমান তার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ বানাতে পারে, পারে কি পারে না? তাহলে এই যে ক্রস মুসলিম, ক্রস কেন বলছি? এই জনাব ফিয়াদ হাকিমের বাবা বাড়ি ছিল বিহারের গয়াতে। ওনার মা ছিল একজন হিন্দু রমণী, হিন্দু মহিলা। তিনি আর পৃথিবীতে নেই। মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা ছিলেন। তাহলে মা হিন্দু, বাবা মুসলিম, ওই জন্য ক্রস করলাম। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু। তিনি আমাকে সাসপেন্ড করার সময় এই মুর্শিদাবাদ জেলার একজন মন্ত্রী, যার কোনো কাজ নাই, কোনো ফাইল রিসিভ করতে পারেন না, তার দপ্তরের মাথায় বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীধন্য অরূপ বিশ্বাস মহাশয়, পাওয়ার মিনিস্টার। তার এমএলএস হচ্ছেন আকরুজ্জামান। আমি একবার আমার এক নিকট আত্মীয়, এক বোন, মালদা ইংলিশ বাজারে বিয়ে হয়েছে। এই পাওয়ার দপ্তরে তিনি উচ্চ পদে আসীন আছে, একই জায়গায় পোস্টিং আছে প্রায় 10 বছর ধরে। এই আকরুজ্জামান আমার বন্ধু, একসঙ্গে দীর্ঘদিন কংগ্রেস করেছে। ওর বাবা হাবিবুর রহমান জঙ্গিপুরের দীর্ঘদিন 4 বারের কংগ্রেস দলের এমএলএ ছিল। ও পেশায় অ্যাডভোকেট। ও প্রণব মুখার্জি প্রায়ত রাষ্ট্রপতি বা কংগ্রেস নেতা, ভারতবর্ষের বিভিন্ন পদে ছিলেন। সেই প্রণব বাবুর খুব স্নেহধন্য ছিল। আমরাও একসময় প্রণব বাবুর খুব স্নেহধন্য ছিলাম। আমার বাড়ি থেকে বীরভূমের কিন্নাহারের প্রণব মুখার্জির বাড়ি মিরিটি গ্রাম, ঠিক 32 কিলোমিটার। প্রণব বাবু যখনই কিন্নাহারে দুর্গা পুজোতে নিজের বাড়িতে আসতেন, সে রাষ্ট্রপতি থাকাকালীন বলুন, আর ফাইন্যান্স মিনিস্টার থাকাকালীন বলুন, ফরেন মিনিস্টার থাকাকালীন বলুন, ডিফেন্স মিনিস্টার থাকাকালীন বলুন, যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান থাকাকালীন বলুন, প্রণব বাবু কিন্তু বাড়িতে দুর্গা পুজোতে আসলেই আমাদেরকে খুব স্নেহ করে পুজোতে ইনভাইট করতেন। আমিও ঠিক টাইম বের করে, প্রণব বাবু বলেছেন তাই মিরেটির বাড়িতে চলে যেতাম। এত আন্তরিকতা ওনার ছিল। পুজোর ব্যস্ততা, নিজেই পুজোর মন্ত্র পড়ছেন, তার মধ্যে চারিদিকে চোখ রেখে আমাদেরকে বলতেন, হুমায়ুন, না খেয়ে যাবি না, গৃহস্থের অকল্যাণ হবে। এই ছিল প্রণব মুখার্জি। আমার 43 বছরের রাজনৈতিক জীবনে আমার বাড়িতে 1996 সালে বাংলার বিখ্যাত মুখ্যমন্ত্রী, যিনার
সেই সময় জরুরি অবস্থা পালন করেছিলেন ইন্দিরা গান্ধীর নির্দেশে। 1974 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তিনিও আমার বাড়িতে এসছেন। 1996 সালে বহরমপুর লোকসভায় কন্টেস্ট করতেছেন তিনি এবং তেনার স্ত্রী। তিনি প্রখ্যাত আইনজীবী ছিলেন, ব্যারিস্টার ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। 71 থেকে 77 বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তার স্ত্রী মায়া রায় আমার বাড়িতে এসেছিলেন, প্রণব বাবু আমার বাড়িতে এসেছেন, অধীর বাবু 1996 সাল থেকে 2012 সাল শুধু 100 বার এসেছেন, 100 বার। শুধু আসেননি, বাড়িতে লাঞ্চ করেছেন, কখনো ডিনার করেছেন, কখনো আমার সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে। এই পরিবেশে আমাদের রাজনীতিটা মুর্শিদাবাদে করতাম। নিয়তি কখনো কখনো মানুষের মৃত্যু দেয় অ্যাক্সিডেন্টে, কখনো কখনো কারোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটিয়ে দেয় কোনো একটা ছোট্ট কারণে। তাই অধীর বাবুর পারিবারিক কিছু সমস্যার সম্মুখীন হয়ে আমাকে 2012 সালে 16 নভেম্বর, যেদিন কংগ্রেস দলটা ছেড়েছিলাম, সেদিন আমি কংগ্রেস দলের 5টা পোস্ট হোল্ড করতাম। মুর্শিদাবাদ জেলায় কিষাণ কংগ্রেসের সভাপতি ছিলাম, মুর্শিদাবাদ জেলায় অধীর বাবুর কমিটিতে জেনারেল সেক্রেটারি ছিলাম, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা 2 ব্লকের 11টা অঞ্চলের ব্লক সভাপতি ছিলাম, মুর্শিদাবাদ জেলায় অধীর বাবুর এমপি ল্যাডসের চেয়ারম্যান ছিলাম, ডেভেলপমেন্টটা দেখতাম। এছাড়াও পিসিসির সদস্য সহ অনেক পোস্ট হোল্ড করেছিলাম। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি আর কংগ্রেস দলটা করতে পারছি না, কেন জানেন? অধীর বাবুর বাড়ির লোকরা আমাকে জাত তুলে অপমান করেছিল, জাত তুলে কথা বলেছিল। আমি অধীর বাবুকে বলেছিলাম আমি এ কথা শুনতে রাজি নই। আপনি কংগ্রেসের দলের সভাপতি, এমপি, আমি কংগ্রেসের নির্বাচিত এমএলএ, এতগুলা পোস্ট হোল্ড করে আছি। আমি নিঃস্বার্থে মানুষের জন্য রাজনীতি করি। আমার টাকার প্রয়োজন, সেটা ব্যবসা করে রোজগার করি। কারোর সঙ্গে মিথ্যাচার করে কোনো পয়সা কোনোদিন রোজগার করিনি। ছোট থেকেই ব্যবসা করেছি, পড়াশোনা চালাতে চালাতে ব্যবসা করেছি। আমি আমার বাবার 5 সন্তান, আমাদের 3টে বোন, 5টা ভাই, আমি ছোট। তা আমরা কোনোদিন জীবনে অন্যায় জেনে বুঝে করিনি। কখনো অজান্তে হতে পারে, মহান আল্লাহ তাআলা সেটা দেখেন, তিনি নিশ্চয়ই ক্ষমা করবেন, তিনি শাস্তি দিলে দেবেন। কিন্তু আমরা যে দলটা 2012 সালে 16 নভেম্বর ত্যাগ করে, তার আগে 12/11/2012 এই সোমবার ছিল, 12/11/2012 এই সোমবার ছিল। আজকে সোমবার, সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী, আমি কংগ্রেস দলের 70 রেজিনগরের বিধায়ক ছিলাম। আমার টার্মস নিশ্চয়ই 5 বছরের জন্য আমাকে মানুষ ভোট দিয়েছে। মুকুল রায়ের মাধ্যমে রাইটার্স বিল্ডিং এ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠালো। আমি বিধানসভার ফুড কমিটির চেয়ারম্যান ছিলেন বজবজের এমএলএ অশোক দেব, তার সঙ্গে মিটিং করছিলাম। ঠিক সোমবার 12/11/2012 মুকুল রায় আমাকে তার লালবাতিওয়ালা গাড়িতে বিধানসভা কোর্ট থেকে তুলে নিয়ে আমাকে রাইট হাউসে নিয়ে গেলেন। রাইট হাউসে মুখ্যমন্ত্রী সবসময় কাজে ব্যস্ত থাকেন, অনেক ব্যস্ততা। তার মধ্যে দিয়ে আমাকে 35 মিনিট সময় দিলেন এনটি চেম্বারে। উনি আর ওনার সেক্রেটারি গৌতম সান্যাল আজও আছে তার পিছনে। গৌতম সান্যাল আর আমি আর উনি
ছিলাম, আমি কংগ্রেস দলের বিধায়ক। উনি 2011 সালে উনি কংগ্রেসের সঙ্গে যোগ করেছিলেন। উনার দলের প্রার্থী জিতেছিল 182, কংগ্রেস 65টা সিটে লড়ে 42 জন। 42 জনের মধ্যে আমি হুমায়ুন কবির 70 রেজিনগরে ছিলাম। আর এই মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির দলের একটা মাত্র প্রার্থী জিতেছিল 2011, সাগর দিঘি সুব্রত সাহা, তাও আর মাত্র 48,000 ভোট পেয়ে। কেন 48,000 ভোট পেয়ে জিতলেন? তার এগেইনস্টে 3টে মুসলিম প্রার্থী ছিল। একজন নির্দল আসামের আজমল সাহেবের পার্টির প্রার্থী ছিল, একটা সিপিএম ছিল, একটা কংগ্রেস ছিল। চুপেন একটু থামুন, আমি 8 ঘন্টায় বলে শেষ করে দেবো। সবাই একটু থামুন, সবাই থামুন, কথা বললে আমার অসুবিধা হচ্ছে, চুপচাপ থাকুন। তো সেদিনকে মাত্র 48,000 ভোট পেয়ে এই 22টা বিধানসভার মধ্যে সাগর দিঘি বিধানসভাটা তৃণমূল পেয়েছিল। তাহলে তৃণমূল নামক দলের কি শক্তি ছিল মুর্শিদাবাদ জেলায়, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু এই মুর্শিদাবাদে আজকে যিনি বেলডাঙ্গার এমএলএ, আজকে যিনি রেজিনগরের এমএলএ, 2011-তে এদের কোন এমএলএ কন্টেস্টিং তালিকায় না কংগ্রেসে না তৃণমূলে কোন পার্টির সঙ্গে কোন এরা তালিকাভুক্ত ছিল না। বেলডাঙ্গায় কে ছিল? শফিউজ্জামান। রেজিনগরে কে ছিল? হুমায়ুন কবির। রানীনগরে কে ছিল? ফিরোজা বেগম। মুর্শিদাবাদে কে ছিল? শাওনি সিংহ রায়। রঘুনাথগঞ্জে কে ছিল? আকরুজ্জামান। ফারাক্কায় কে ছিল? প্রায়ত মইনুল হক। এইরকম করে আমরা 22টা সিটে লড়ে 14টা জিতেছিলাম। আর যে লেমফর্ড, যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে 13 জোটের প্রার্থী 34 বছর সরকার চালিয়েছিল, তাদের মাত্র 7টা সিট জিতেছিল। একটা মাত্র তৃণমূলের জোড়া খুলে মাত্র 48,000 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন, তেনাকে মন্ত্রী করে দিলেন। 2016-তে কি হলো? যে হুমায়ুন কবির 2012-তে বিনা শর্তে কোন কন্ডিশন ছাড়াই নিজের বিধায়ক পদটা তুচ্ছ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে মুকুল রায় আমাকে ওনার চেম্বারে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসলেন। সাক্ষী শুধু তার গৌতম সান্যাল আর তিনি নিজে। আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে সৎ সাহস থাকে, তাহলে আপনার প্রিয় চ্যানেল 18 একদিন আপনি বসুন, বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো। আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে। বাংলার মানুষ দেখবে, ভারতবর্ষের মানুষ দেখবে। মানুষকে ইউজ অ্যান্ড থ্রো, কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাজি। কতদিন আপনার এই শক্তি থাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি, আপনার সৎ সাহস থাকলে, সততা থাকলে আপনি বিশ্ববাবুকে দেখতেন, আপনার সময় মতো বের করুন। আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাব, স্টুডিওতে বসে। আপনার সঙ্গে যদি আমি কোনো গদ্দারি করে থাকি, কোন রকম কোন অসহযোগিতা করে থাকি, নিশ্চয়ই আপনি বলবেন। আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন, কত রকম মিথ্যাচার করেছেন, সেদিন বাংলার মানুষকে একবার নতুন করার একবার মনে পড়াবো, জানাবো। সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ, সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে। আপনি আমাকে বলছেন গদ্দা, আপনি রাতের অন্ধকারে মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার কার সাথে কথা বললেন? লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, ওই রঘুনাথগঞ্জের বিধায়ক মন্ত্রী আকরুজ্জামান।
মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান, বহরমপুর পৌরসভার পৌরপিতা নাটুগোপাল মুখার্জি, গান্ধীর বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার, তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করে বা বের করে দিই মুর্শিদাবাদের ক্ষতি হবে। তারা নির্দ্বিধায় বলে দিল কোনো ক্ষতি হবে না। আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে 2011-তে একটা পেয়েছিলেন, আর 2004-এ আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথায় 22টা প্রার্থী দিয়ে 4টে জিতেছিলেন। আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে 20টা পায়ে দিয়েছিলাম। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে। তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। আর ওই করিমপুরে লাভ খাওয়া নেতা জয়প্রকাশ মজুমদার, ও আমার কাছে রাজনীতিতে নকরযোগ্য না। একটা লুড়ি করা লোকের লাভ খেয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে। আবার আরেকজন আছে, তার কথা তো বলতে আমার ঘৃণা লাগে, কুণাল ঘোষ না ছিনাল ঘোষ। এই কুণাল ঘোষ আমার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখা। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। তোমাদের রাজনৈতিক মৃত্যু ঘন্টা সেদিন বাঁচিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে হুমায়ুন কবিরকে রুখে দেবা। আমি তারিখ ঘোষণা করছি না, 31শে জানুয়ারির আগেই হবে। জানুয়ারি মাস পার হতে দেব না, কারণ আপনারা জানেন ব্রিগেড ভাগটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাদের এনওসি নিতে হবে। এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে, সে আমি নিশ্চয় চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই ব্রিগেডেই। আপনি এক সময় মমতা ব্যানার্জিকে কি বলেছিলেন? চোরের রানী বলেছিলেন। সারদাতে যখন আপনি 3.5 বছর জেল খেটেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার চেয়েছিল। কে চেয়েছিল? হুমায়ুন কবির চেয়েছিল না কোনো মুসলিম চেয়েছিল? আপনি কুণাল ঘোষ চেয়েছিলেন, মমতাকে চোরের রানী বলেছিলেন। আমি বলিনি, হুমায়ুন কবির বলিনি, বাংলার কোন মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেনি, কিন্তু আপনারা বলেছিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এত গুণবলিতে ভরা, যে যত বেশি গাল দেবে তার অত বেশি প্রমোশন হবে মমতা ব্যানার্জির কাছে। যে যত বেশি ওকে গাল দেবে মমতা ব্যানার্জি। বুদ্ধবাবু আজকাল পৃথিবীতে নেই। বুদ্ধবাবু আপনার মতো 11 বছর মুখ্যমন্ত্রী ছিল, আর জ্যোতিবাবুর মন্ত্রী সবাই দীর্ঘদিন পুলিশ মন্ত্রী, অন্যান্য সাংস্কৃতিক দপ্তরের মন্ত্রী ছিল। তার কি অবস্থা? তার একটা মাত্র মেয়ে, তার স্ত্রীর নাম মীরা ভট্টাচার্য। তিনারা কোন জায়গায় থাকতেন? বালিগঞ্জ একটা সরকারি ছোট্ট ফ্ল্যাট, যেখানে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য থাকতেন, বুদ্ধবাবু থাকতেন। আজকে আপনি বলেন সততার প্রতীক। 30B স্টেটে আপনার কতটা, আপনার বাবার নামে কতটা সম্পত্তি ছিল আপনি দেখাতে পারবেন? বাংলার মানুষের ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য ফুলে ফুটে একদম
আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে গেছে। আর আপনি বাংলার মানুষের জন্য যেদিন 13 মে 2011 বুদ্ধবাবুদের পরাজয় ঘটেছিল, 7 দিন পরে 20 মে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেদিন বাংলার মানুষের মাথা পিছু আয়ের কত ছিল, টোটাল আয় কত, ঋণ কত ছিল? 1,96,000 কোটি। আপনি খেলা, মেলা, পুজো, বিভিন্ন উৎসব আর আপনার মনের মতো করে রং তামাশা করে আজকে আপনি 7.5 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়েছেন। আপনাকে জবাব 2026-এ বাংলার মানুষ দেবে। একইভাবে আমি বিজেপিকে সতর্ক করছি, আপনি যখন বলছেন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে 26-এ, তাদের চাঙ্গুলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন। আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলের যদি 200টা সিটে লড়ি, 100টা সিট গ্যারান্টি দিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখবো আপনি কত বড় পালোয়ান। বাংলার মেদিনীপুরের ছেলে, আমিও মুর্শিদাবাদের ছেলে। আমাকে রাজনৈতিক ভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন। অনেক শুনেছি আপনি সাংবিধানিক চেয়ারে নিয়ে লিডার অফ দ্য অপোজিশন হয়ে আপনি বলবেন আমি হিন্দুদের জনপ্রতিনিধি। এটা সংবিধানে বলা যায়? আমি হুমায়ুন কবির, ভোট যারাই দিক, আমি ভোট পেয়ে নির্বাচিত সার্টিফিকেট পেয়েছি। মুর্শিদাবাদ সহ বাংলার 11.5 কোটি মানুষের 294 জনের